আচ্ছা, শোনা যাচ্ছে আর দুজনেই? আচ্ছা, সঞ্জয়, ঠিক আছে। দেখ, একটা মানে আমার যেটা রেকর্ডে একটা সমস্যা দেখা দিচ্ছিল, সেই জন্য আমি ওটাকে কাটলাম। এখন ঠিক আছে। এবার হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। দেখ, এবার দেখা যাচ্ছে কিনা স্ক্রিনটা? সঞ্জয়, দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, ঠিক আছে। বেশ, আজকে দেখ ছোট একটা খুব টপিক পড়াবো। যেহেতু আমি বলেছিলাম যে শুক্রবারটা মানে লাস্ট ক্লাস থাকে সপ্তাহে, তো সেই জন্য এমন একটা ছোট ছোট টপিক আমি শুক্রবার শুক্রবার পড়াবো যেগুলো একদিনে শেষ করতে পারি। খুব বেশিও নয়, ছোট ছোট টপিক বুঝলেই হবে। তো এখান থেকে প্রশ্নও আসে বেশ কিছু। তো এখানে দেখ, লেখা আছে কাব্যশাস্ত্রের সম্প্রদায়। কিছু সম্প্রদায় রয়েছে। এবার কাব্যকে যখন পরিচালনা করতে হয়, তখন কিছু সম্প্রদায়ের লোকজনই পরিচালনা করে থাকে। এবার ধর, আমি যদি বলি যে কোনো একটা আহ সংস্থান চালাতে গেলে, বা আমি একটা খুব সহজ একটা জিনিস বলছি যে যুব উৎসব বলে একটা উৎসব হয়, যেখানে স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা সেখানে মানে কি বলে নিজেদের যোগদান করতে পারে নিজেরা। এবং গা হ্যাঁ, এখন বন্ধ করে দিয়েছে। আমি আমি নিজেও ছিলাম সেটার সদস্য। আমি নিজেও সদস্য ছিলাম সেটা। তো কোভিড এর পর তো সেটা বন্ধই হয়ে যায় আর কি। সেটা তো এখনো কিছু খবর আসেনি, খবর এলে আমি জানতে পারবো। যেমন আমাদের এইদিকে এখন যুব উৎসব হচ্ছে, মানে নোটিশ এসছে তো। দেখ, সেগুলো নিয়েও কথা হচ্ছিল, ওইদিকে এলে আমি খবর দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখ এই যে যেমন যুব উৎসবে কি করতো যে সবাই পার্টিসিপেট করতো, মানে পার্টিসিপেন্ট হতো, মানে তারা যোগদান করতো। এবং সেখানে দেখ, মেন তো উদ্যোক্তা কারা, মানে কেউ না কেউ রয়েছে যে এরা উদ্যোক্তা। এবার উদ্যোক্তাদের মধ্যে কিছু সম্প্রদায় ভাগ করে দেওয়া হয়। মানে ধর, কিরকম সম্প্রদায়, মানে বললাম যে বেলডাঙার দায়িত্বে থাকবে একজন, যে মানে এটা সিলেক্ট করবে যে কে কে জাজমেন্টে যাবে। বা বহরমপুরের কোনো একজন রয়েছে, আলাদা আলাদা ব্যাপারগুলো। এবার ধর, তাদের স্থায়িত্বকালের পর, মানে তারা যখন গত হয়ে যাবে, তারা যখন থাকবে না, তার অবর্তমানে আবার নতুন কেউ হবে। তাহলে তারই মানে কি বলবো যে মানে সেই সেই টিমে সে যুক্ত হবে, বেলডাঙ্গার টিমে যুক্ত হবে। তেমনই হচ্ছে এখানে কিছু সম্প্রদায় রয়েছে, যেমন অলংকার সম্প্রদায়, রীতি সম্প্রদায়। তো এরা হচ্ছে এগুলো শুরু করে গিয়েছেন, ঠিক আছে। এবার শুরু করে গিয়েছেন বলে কি পরে কেউ কাজ করছে না, কাজ করছে, এই সম্প্রদায়ের হয়ে কাজ করছে। তো এটাই হচ্ছে বিষয়। আর প্রথমত এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসেই, সেটা হলো সম্প্রদায়ের প্রবক্তার নাম জিজ্ঞেস করে, যে অলংকার সম্প্রদায়ের প্রবক্তা কে, বা রীতি সম্প্রদায়ের প্রবক্তা কে, ঠিক আছে। তো সেগুলো জিজ্ঞেস করবে। তো আমাদের মূলত ছটা সম্প্রদায় রয়েছে সিলেবাসের মধ্যে। সেই ছটা সম্প্রদায় আমরা পড়বো, ছোট ছোট, খুব ছোট ছোট রয়েছে। এবং তিনটে রয়েছে পাশ্চাত্য সম্প্রদায়, সেটাও পড়বো। টোটাল আছে নটা পড়বো। তাহলে সম্প্রদায় থেকে ব্যাপারটা হয়ে যাবে। তাহলে দেখ, একটা হচ্ছে প্রাচ্য, একটা হচ্ছে পাশ্চাত্য। প্রথম যে ছটা পড়বো আমরা, সেটা হচ্ছে প্রাচ্য বিষয়, ভারতীয়। তারপর পড়বো পাশ্চাত্য, ওয়েস্টার্ন পড়বো। ঠিক আছে, তাহলে দেখ প্রথমে রয়েছে কি, অলংকার সম্প্রদায়। তাহলে অলংকার সম্প্রদায়ের মূল ধারণা কি? বলছে তারা মনে করেন যে কাব্যের প্রধান সৌন্দর্যই হচ্ছে অলংকার। সৌন্দর্যম অলংকার। তাহলে কাব্যের যে মূল কথা, কাব্যের যে প্রধান, মানে অলংকারের সৌন্দর্যের দ্বারাই একটা জিনিস কি হয়, যে সেটা শুনতে ভালো লাগে, সেই কাব্যটাকে পড়তে ভালো লাগে। এবার দেখ, একটা কাব্য বলি বা একটা শ্লোক বলি, এমন কিছু অলংকার থাকলো যেখানে হচ্ছে শুনতে ভালো লাগে। যেমন আমাদের শিব তাণ্ডব শুনতে ভালো লাগে যখন আমরা শুনি, যেটা আটবি গলজ্জল প্রবাহ পাবিতস্থলে, শুনতে ভালো লাগে।
তাহলে দেখ শব্দের কিন্তু ঘোরাফেরা রয়েছে, কিন্তু একই বর্ণের ট ট আসছে, জ জ আসছে, এগুলো বারবার কিন্তু পুনরাবৃত্তি ঘটছে। তো এগুলো অলংকারের মধ্যে পড়ে। তাহলে এটা হচ্ছে সৌন্দর্যের একটা ধাপ, আমরা বলতে পারি। একটা যেমন কবিতার সৌন্দর্য রয়েছে, তাই না? এবার কবিতার সৌন্দর্য, তুই ধর একটা কবিতা বলছিস, সেটা পাঠ করছিস, সেটা কতটা শুনতে ভাল লাগছে, সেটা তো অলংকারের উপর কিন্তু ডিপেন্ড করছে। যেমন হচ্ছে, আমি একটা কবিতা উদাহরণ দিচ্ছি, জাস্ট 4-5 লাইন একটা কবিতা বলছি, মানে তো সুবিধার জন্য ধর, প্রথমে এরকম করে বলছি। একটা দিন কাটাতে যায় ভালো, একটা রাত নিশ্চিন্তে ঘুম, যদিও জানি রাস্তা অগোছালো, সামনে টানা বিষাদ মরশুম, পিছনে টানে শত্রু গুলি গজি, দুপাশে দেখি ধুলোর ঝড় ধস, এরকম ভাবে লাইন আমি বলছি। তাহলে এগুলো অলংকার হচ্ছে না, জাস্ট মুখস্থ বলা হচ্ছে। কিন্তু এগুলোর উপরে যখন অলংকার আমি দেবো, তখন অলংকারে কি হয়, ভাঁজটা তৈরি হয় ধর কিরকম, যে শুনতে সেটা ভালো লাগে, বা কোথাও গিয়ে আমাকে সেই পরিস্থিতিতে নিয়ে 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 যায়, মনে হয় যে আমি সেটাই। যেমন হচ্ছে, যদি ধর এটা এমন করে বলি, যেটা লাইনটা বললাম, একটা দিন কাটাতে চেয়ে ভালো, একটা রাত নিশ্চিন্তে ঘুম, যদিও জানি রাস্তা অগোছালো, সামনে টানা বিষাদ মরশুম, পিছনে টানে শত্রু গলিগুজি, দুপাশে দেখি ধুলোর ঝড় ধস, তবু আমি কলমি শাক খুঁজি, পার্শে মাছ কিনেছি 650। মানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম এখানে, মানে কবিতার ক্লাস চলছে না কিন্তু, জাস্ট এটা বোঝানোর চেষ্টা করলাম যে অলংকার বললে কেমন শুনতে লাগে, এমনি বললে কেমন শুনতে লাগে। তো এখানে দেখ, যে মূল ধারণাটা এটাই হচ্ছে, মানে সৌন্দর্য হচ্ছে কাব্যের অলংকার। তাহলে সৌন্দর্য যদি না থাকে, তাহলে কাব্যটা কাব্য বলে মনে হবে। এবার এর প্রধান আচার্য রয়েছে, কে আচার্য? যে ভামহ এবং দণ্ডী। তাহলে প্রথমে ছিলেন কে? প্রথমে ছিলেন, মানে প্রথম যে আচার্য, সে হচ্ছেন ভামহ, তারপরে আসেন দণ্ডী। মানে তারই অনুসরণ, তাকেই অনুসরণ করে আমরা কিন্তু দেখি যে দণ্ডীও এই পথে এগিয়ে এসছে। কিন্তু যদি আমাদের প্রধান আচার্য জিজ্ঞাসা করে, তাহলে আমরা কিন্তু কি বলবো? ভামহ বলবো, ঠিক আছে? এটা সময় মাথায় রাখবি, যে যদি ভামও থাকে, দণ্ডীয় থাকে, এবং উভয় অপশন না থাকে, যে দুটোই এরকম অপশন না থাকে, তাহলে আমরা ভামহকে রাইট দেবো, ঠিক আছে? যে অলংকার শাস্ত্রের প্রবক্তা হচ্ছে ভামহ। আর কি বলা হচ্ছে? গ্রন্থ। তাহলে তিনি কি গ্রন্থ লিখেছেন? তাহলে কাব্যালঙ্কার, ঠিক আছে? তাহলে কাব্যালঙ্কার যে তার লেখা, এবং আর একটা রয়েছে দেখ, যে দণ্ডির যেটা হচ্ছে কাব্যাদর্শ, ঠিক আছে? ভামহের কাব্যালঙ্কার, আর দণ্ডির হচ্ছে কাব্যাদর্শ। তাহলে এই দুটো তারা কিন্তু লিখেছেন, যে দেখো এটাকে ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায়, সেটা কিন্তু আমরা দেখিয়েছি এই গ্রন্থের মাধ্যমে। তত্ত্ব কি বলা হচ্ছে এখানে, কি তত্ত্ব হয়েছে? অলংকার বিষয়ে আলোচনা করা হয়েছে, যেমন উপমা, রূপক, অতিশয়োক্তি ইত্যাদি, এই অলংকার গুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এই অলংকার গুলো দেখ, যে যেমন উপমা অলংকার এমন একটা, মানে কি বলবো, যে একটা অলংকার, খুব সহজ অলংকার, কিন্তু কালিদাস কিন্তু সে অলংকারটাকে এত সুন্দর সুন্দর কিছু কিছু জায়গায় মহিমান্বিত করেছে। যদি মেঘদূতটা প্রতি লাইন ধরে ধরে পড়িস, তাহলে দেখবি যে এত সুন্দর বর্ণনা রয়েছে সেখানে, যে কবির, মানে অন্য কবিকেও হার মানায় কোথাও গিয়ে একটা। যেমন একটা খুব সুন্দর আমার উদাহরণ ভালো লেগেছিল সেখানে, যে বলছে যে চাঁদ রয়েছে, ধর আকাশের চাঁদ। এবার আকাশের চাঁদটাকে কি করছে, কালো মেঘ আসছে, কালো মেঘ কি করে, মানে ইয়ে দিয়ে পেরিয়ে যায় ধর, মানে আমাদের চাঁদের উপর দিয়ে পেরিয়ে যায়, তো চাঁদটাকে ঢেকে দিচ্ছে। তো এরকম একটা লাইন ছিল। তো সেরকমই ভাবে কালিদাস সেই অলংকারটা প্রয়োগ করেছে, উপমা অলংকার, যে দেখো চাঁদটাকে যেমন কালো মেঘ ঢেকে দেয়, তেমনি একজন রমণীয় কন্যাকে বা নায়িকাকে, তার যে চুল, মানে দেখবি না যে মেয়েদের একটা চুল কি হয়, যে বারবার মুখের কাছে পড়ে যায়, তো বলছে সেটা যেন ঢেকে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কাব্য, মানে মানে যারা কবিগণ রয়েছে তাদের এটা চিন্তা ভাবনা, কোথায় গিয়ে তারা চিন্তা ভাবনা করে। তো এগুলো দেখতে, মানে এগুলো শুনতে রসবোধ আমাদের কাজ করে, আমাদের শুনতে ভালো লাগে অলংকার থাকে।
বেশ। আর কি বলছে, অলঙ্কারহি কাব্যস্য শোভা, তিনি বলেছেন যে অলঙ্কারই হচ্ছে কাব্যের শোভা, না হলে কিন্তু শোভা বৃদ্ধি প্রাপ্ত হয় না, শুনতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে। তাহলে এটা হলো কি হলো, প্রথমে হলো অলঙ্কার সম্প্রদায়, ঠিক আছে। তাহলে প্রথমত কি প্রশ্ন করবে, যে প্রধান আচার্য জিজ্ঞেস করবে, গ্রন্থ জিজ্ঞেস করবে, ঠিক আছে, এগুলো যেন মাস্ট বি মনে রাখবি, কি প্রধান আচার্য আর গ্রন্থ দুটো। এরপরে দেখ রীতি সম্প্রদায় বলছে। রীতি সম্প্রদায় কি বলা হচ্ছে, বা রীতিবাদও বলা হয়। তাহলে বলছে কাব্যের আসল সৌন্দর্য হলো রীতি বা শৈলী। এবং এই প্রসঙ্গে একটা লাইন খুব বিখ্যাত রয়েছে, যেটা হচ্ছে রীতির আত্মা কাব্যস্য। জিজ্ঞাসা করে যে রীতির আত্মা কাব্যস্য, এটা মানে এটা কে বলেছেন রীতির আত্মা কাব্যস্য? তাহলে বলবি আচার্য বামন বলেছে। কারণ আমরা একটা গ্রন্থ পড়েছি, কাব্যালঙ্কার সূত্রবৃত্তি। ক্লাসে সঞ্জয় রয়েছিস, পুষ্পা রয়েছিস, জানিস যে থার্ড ইয়ারে এটা ছিল আমাদের। হ্যাঁ, ব্রাহ্মণেরই তো বললাম, যে বামনের কাব্যালঙ্কার সূত্রবৃত্তি পড়তে হয়। তোরা মনে হয় পড়েছিস, তাই না? আচ্ছা আচ্ছা, বেশ। হুম হুম, ঠিক আছে। তাহলে দেখ, তিনি বলছেন যে রীতির আত্মা কাব্যিস, মানে রীতি যেটা, সেটাই হচ্ছে কাব্যের আত্মা। মানে রীতি না থাকলে কাব্যটা চলবে না, মানে শুধু শরীর নিয়ে আমি কি করবো যদি আত্মা না থাকে, এরকম বলছে। তাহলে এটা প্রধান আচার্যকে, না হচ্ছে বামন, ঠিক আছে। যদিও তাকে গুণবাদীও ধরা হয়, এবং পরে হচ্ছে দণ্ডী, দণ্ডী পরে এসছেন, কিন্তু প্রথম যে নামগুলো আসছে, যদি প্রবক্ত জিজ্ঞেস করে সবসময় মাথায় রাখবি যে প্রথম নামটা কিন্তু আমি নেবো সেখানে, ঠিক আছে। বেশ। আর কি বলছে, তত্ত্ব বলছে শব্দ বিন্যাস, ছন্দ মাধুর্য, কারুকার্য, এই বিশেষ শৈলী কবিতার সৌন্দর্য নির্ধারণ করে। তাহলে শব্দের যে বিন্যাস, বিন্যাস মানে কি, ভাঙছে, যখন দেখবি শ্রেষ্ঠা, এটা ভালো করে বুঝতে পারবি যে কবিতাতে কোথায় কোথায় পজ নিতে হয়, তোদের শেখানো হয়। তো সেটাই হচ্ছে শব্দের বিন্যাস। ছন্দ মাধুর্য, কোন ছন্দটাকে কেমন ভাবে প্রয়োগ করতে হচ্ছে, কেমন, মানে একটা শব্দ বিন্যাস করতে গেলে সেখানে ছন্দতে চলবে, কারণ শব্দ বিন্যাস একটা ছন্দতেই চলবে। তো সেই যে ছন্দে চলবে সেটা শুনতে ভালো লাগবে, তার কারুকার্যতা, এটা শুনতে ভালো লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের রীতির যে মূল বক্তব্য। সহজ কথায় হচ্ছে যে কবিতার যে স্টাইল বা শৈলী যেটা, সেটাই হচ্ছে রীতির সব থেকে বড় বিষয়। দেখ, আমরা যখন কোনো কিছু আর্তনাদ দিয়ে কোনো কিছু বলার চেষ্টা করি, মানে চিৎকার কোনো কিছু রয়েছে, ভয়াবহ কিছু ঘটনা ঘটলো, তখন প্রত্যেকটা মানুষের কি হয়, বলার ধরন চেঞ্জ হয়ে যায়। আমি কবিতার জন্য যাচ্ছিই না, বর্তমানকালীন যে যারা রিপোর্টার রয়েছে তারা দেখবি কেমন ভাবে বলে। এরকম করে কি বলে, যে আপনারা দেখছেন আজকের ব্রেকিং নিউজ, সব থেকে বড় নিউজ, এরকম করে না। তারা কিন্তু দেখবি যে উল্লাসে বলে, যেন চিৎকার করে বলছে। কোনো একটা কিছু নাম বলা হয় সেখানে, কারোর নাম, ধর বললো অতনু, যে অতনু, তোমার কাছে পড়ে যাব, এখন দেখছি সব থেকে বড় ব্রেকিং নিউজ, বা যে এটা রয়েছে যে মালদাতে এরকম ঘটনা ঘটে গেছে। বলতেই দেয় না, মানে এত কন্টিনিউ তারা বলে, মাঝে কোনো কথা পজই করা যাবে না, এমন ভাবে বলে। তাহলে এটা হচ্ছে একটা কিন্তু রীতি, এটা হচ্ছে একটা শৈলী, ঠিক আছে। এবং এই যে শৈলীর প্রবর্তন তারা রিপোর্টাররা করেনি, করেছেন কি আচার্য বামন। বিভিন্ন ভাবে বলার স্টাইল, ধরন, এগুলো করেছে কি বামন। বেশ। তাহলে এটা দেখ, মূলত হচ্ছে বামন করেছে, এবং সৌন্দর্য রীতি বা শৈলী এটার মেন বিষয়। আর মূল লাইন হচ্ছে রীতির আত্মা কাব্যস্য, এবং ছন্দবিন্যাস, যে ছন্দ মাধুর্যগুলো রয়েছে, এবং এই যে শৈলীগুলো বলছে, শৈলীগুলো দেখ তিনটে শৈলীতে বিভক্ত। একটা কি বলছে, একটা হচ্ছে গৌড়ীয়, একটা হচ্ছে পৈশাচী, আর একটা হচ্ছে বৈদর্ভী। তাহলে এটাও ঘুরিয়ে প্রশ্ন হয় অনেক সময়, যে শৈলী কত প্রকার, ঠিক আছে। তাহলে বলবি যে তিন প্রকার, এবং কোন কোনগুলো সেগুলো কিন্তু বলতে পারবি, ঠিক আছে।
আচ্ছা, এবার দেখ, এই যে শৈলীর ধরন, মানে কোনোগুলো দেখবি যে কিছু কিছু শৈলী হয় যে আমাদের বলতে গিয়ে মানে সমাসবদ্ধ পদ থাকে, যেগুলো বলতে গিয়ে চাপ হয়। আবার কিছু কিছু শৈলী থাকে যেগুলো আমরা খুব সহজেই বলে ফেলতে পারি। তো এই হচ্ছে বিষয়, শৈলীর ব্যাপার। এবার বিভিন্ন অঞ্চল ভিত্তিক এগুলো কি হয় যে চেঞ্জ হতে থাকে, বুঝলি তো? এবার শৈলী মানে আরো সহজ করে বলছি, শৈলী মানে হচ্ছে লেখার ভঙ্গি বলতে পারিস, কথা বলার ধরন বলতে পারিস, বা রচনার রূপ বিশেষও বলতে পারিস। এবার আমি একটু বলে দিই এগুলো, না বললেও নয়, মানে বলাটা উচিত, যে গৌড়ীয় রীতি, পৈশাচী রীতি, বৈদর্ভী রীতি, এগুলো আসলে কি জিনিসটা। প্রথমে রয়েছে গৌড়ীয় রীতি। গৌড়ীয় রীতি কি হবে, যে গৌড় দেশের, মানে যারা গৌড় দেশে ছিল, কবিদের দ্বারা প্রচলিত এটা একটা রীতি, যেখানে শব্দটা একটু ভারী হবে, মানে শক্তিশালী হবে, একটু বোল্ড শব্দ থাকবে, একটা ভাব গম্ভীর থাকবে, অলংকারের ব্যবহার বেশি থাকবে, একটু শক্ত শক্ত কথা হবে, ঠিক আছে? এগুলি হচ্ছে কিন্তু মানে আমাদের গৌড়ীয় রীতি, ঠিক আছে? তাহলে সহজ কথাই বলতে পারি যে যারা গৌড় বাংলার কবিগণ রয়েছে তারা এই রীতির প্রচলন করেছিল, মানে তারা প্রচলন করেছেন মানে কি, তারা এটাকে ভাবধারাকে এগিয়ে নিয়ে চলেছে, ঠিক আছে? আর হচ্ছে দেখ, রয়েছে পৈশাচী। পৈশাচী মনে হচ্ছে মিশ্র থাকবে, মানে কঠিনও থাকবে, সহজও থাকবে, কিছু মিশ্রণ থাকবে। আর একটা হচ্ছে পড়ে রয়েছে তোর বৈদর্ভী, ঠিক আছে? বৈদর্ভী মানে হচ্ছে যে রীতিতে শব্দ যে হবে কোমল হবে, মধুর হবে, সুন্দর হবে, সরল হবে, মানে যেখানে আমরা কিন্তু কঠিন পাবো না, শব্দ রচনা ভঙ্গি খুব সহজ সরল ভাষায় লেখা থাকবে, ঠিক আছে? সাধু ভাষায় লেখা থাকবে না, চলিত ভাষায় লেখা থাকবে পুরো, এবং শুনতেও ভালো লাগবে, মধুর হবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের তিনটে রীতির ডেফিনেশন। আচ্ছা, এই তিনটে থেকে মানে এই যে দুটো পড়ালাম, দেখ দুটো থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারিস। সঞ্জয় আছিস তো? আচ্ছা, মানে আমি যেটা পড়ালাম শোনা গেল তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখ এই জায়গাটা কোনো প্রশ্ন থাকলে কর। পুষ্পা বা শ্রেষ্ঠার কোনো প্রশ্ন? পুষ্প শোনা যাচ্ছে? আচ্ছা, কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, বেশ, তাহলে আগে যাই। দেখ, এখানে রয়েছে ধ্বনি সম্প্রদায়। তাহলে কাব্যের মূল প্রাণ হচ্ছে বলছে ধ্বনি বা ব্যঞ্জন, এবং এর প্রধান আচার্য হচ্ছে কে, আনন্দবর্ধন। গ্রন্থ হচ্ছে ধন্যালোক। এই যে তিনটেই খুব ইম্পর্টেন্ট জিনিস, যে ধ্বনি তো মানে মূল জিনিস কি, মূল প্রাণ কি ধ্বনির, এটা একটা প্রশ্ন হতে পারে। প্রধান আচার্য কি একটা প্রশ্ন, এবং মানে কোন গ্রন্থ, সেটা, মানে তিনটেই হচ্ছে প্রশ্ন হয় আর। তাহলে দেখ, এই যে ধ্বনি রয়েছে, ধ্বনি জিনিসটা কি, ধর তোর তোর বলার ধরনটা অনুযায়ী ধ্বনিটা কেমন ভাবে বলছি সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। যেমন হচ্ছে তোর বাড়িতে ধর কোনো গেস্ট গেল, তুই বলছিস যে, ধর কোনো একটা চেনাশোনা গেল, যে কোনো দাদাই গেল হয়তো চেনাশোনা, বলছি দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। খবর কি জিজ্ঞাসা করা হলো, ঠিক আছে? তো ন্যাচারাল কথাবার্তা চলছে সেখানে। তাহলে এখানে কিন্তু দেখ কোনো মজা নেই, মানে এখানে কিন্তু কোনো ধ্বনি নেই। ধ্বনিটা কিরকম, যদি এরকম বলে, আরে দাদা তুমি এসছো, আরে খবর কি, এই যে কথার যে একটা ভাঁজ, এটাই হচ্ছে ধ্বনির একটা পরিবর্তন। আবার ধ্বনিটাও বিভিন্ন আকারে ব্যাখ্যা করা হয়। যেমন হচ্ছে ধর, আমি পড়াবো এই বিষয়গুলো, ঠিক আছে? তখন কাব্যশাস্ত্র যখন আস্তে আস্তে মানে যাচ্ছি, কাব্যশাস্ত্রের এগুলো খুবই মেন জিনিস। এটা হচ্ছে
অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, এই তিনটে কথা কিন্তু উপর দিয়েই কিন্তু ওদেরকে কাব্যশাস্ত্র পড়তে হবে। অভিধা মানে হচ্ছে সেখানে ডাইরেক্ট কথা বলা হবে, লক্ষণা মনে হবে সে কথাটা বলবে কিন্তু টাচ পড়ে যাবে। কিরকম টাচ? মানে ধর কেউ একটা খুব উদাহরণ দেখি, পড়েছিস গ্রামারেও পড়েছিস, কাব্যশাস্ত্রেও পড়েছিস, ব্যাখ্যা আসতে, গঙ্গায়াম ঘোষা, নিশ্চয়ই পড়েছিস সব। তাহলে গঙ্গায়াম ঘোষা মানে হচ্ছে গঙ্গাতে ঘোষ পড়লি। এবার আমাকে একটা জিনিস বলতো, যে গঙ্গায়াম ঘোষ মানে হচ্ছে, এটা হচ্ছে গঙ্গা যদি নদী হয় তাহলে মাঝে কোনো ঘোষপল্লী থাকতে পারে? থাকতে পারে না। তার তীরবর্তী অঞ্চলে কিন্তু এখানে হয়তো বাড়ি বানিয়ে থাকছে, এখানে বাড়ি আছে, এইদিকে হয়তো বাড়ি আছে ধর, ঠিক আছে। কিন্তু তাহলে কেন বলা হচ্ছে যে গঙ্গা ইয়াম ঘোষ, গঙ্গা তটে ঘোষ কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে তারা মনে করছে যে গঙ্গার মধ্যে যে শীতলতা রয়েছে, গঙ্গার জলের মধ্যে, গঙ্গার মধ্যে যে পবিত্রতা রয়েছে, সেটা আমাদের মধ্যেও বর্তমান আছে। এটা দেখানোর জন্য বলা হয় যে গঙ্গায়াম ঘোষ। যেমন দেখবি কোনো সেলিব্রিটি হয়তো কোথাও অনুষ্ঠান করতে গিয়েছে, যে কোনো সেলিব্রিটি হতে পারে সেটা, আমরা বলি না আরে ও তো আরে আমার পাশে বাড়ি, প্রতিদিন দেখা হয়, ও কোনো ব্যাপারই নেই। তোর কাছে ওরকম মনে হচ্ছে, আমার কাছে কোনো ব্যাপারই নেই। এটার মানে কি? যে পাশেই বাড়ি মানে হচ্ছে পাশেই হয়তো নয়, 3-4 কিলোমিটার দূরে, কিন্তু এমন ভাবে বলা হচ্ছে মানে বলার ধরনটা মনে হচ্ছে আচ্ছা দুটো বাড়ির পরেই ওর বাড়ি। তাহলে এটা কেন বলা হচ্ছে? মানে দেখানো হচ্ছে যে ওর সাথে আমার মানে খুব ভালো সম্পর্ক, ঠিক আছে, ছোটবেলায় একসাথে খেলেছি, যে এরকম একটা ব্যাপার। তো এটা দেখানোর জন্য সেটা বলা হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তার ধ্বনির পরিবর্তন। বা ধর তোর বাড়িতে কেউ এলো, যেটা ব্যঞ্জনায় খুব খুব প্রয়োগ করা হয়, যে তুই ধর বলছিস মানে মানে ভালো কিছু বলতে চাইছিস না, কিন্তু বলছিস যে এই তুমি এসছো না, এই আপনি এসছেন, যেন মনে হচ্ছে স্বয়ং ভগবান আমার ঘরে এসছে। কিন্তু তুই এমন ভাবে কথাটা বললি যে মানে কেমন একটা লাগলো কথাটা শুনতে, যে মনে হলো কেন এসছেন, এরকম একটা এমন ভাবে ধরনটা বলি। তাহলে এগুলো দেখ সব হচ্ছে ধ্বনির পরিবর্তন, ঠিক আছে। আমরা জেনে না জেনে অনেক কিছুই বলি, কিন্তু কাব্যশাস্ত্র থেকেই কিন্তু এগুলো আমাদেরকে শিখতে হয়েছে। বা যারা আমাদের পূর্বজ রয়েছে তারা কোনোভাবে না কোনোভাবে লোক মুখে শুনেছেন, এর প্রয়োগ শুনেছেন। আমরা সিনেমা দেখছি সেখান থেকে শিখছি, সিরিয়াল দেখছি সেখান থেকে শিখছি, গান শুনছি, কবিতা শুনছি, এগুলো থেকে শিখছি আমাদের বলার ধরো। তো এগুলো সব ধ্বনির মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে মূল তত্ত্ব দেখ কি বলছে এখানে, যে কাব্যে যেটা সরাসরি বলা নয় কিন্তু ইঙ্গিত বা ব্যঞ্জনের মাধ্যমে যাবে, তাই হচ্ছে ধ্বনি। মানে কাব্যে যেটা সরাসরি তোকে বলবে না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলবে, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে ধ্বনি। এবং ধ্বনি হচ্ছে কি, বলছে 3 প্রকার ধ্বনি। একটা হচ্ছে বস্তু ধ্বনি, একটা হচ্ছে অলংকার ধ্বনি, আর একটা হচ্ছে রসধ্বনি। বস্তু ধ্বনি মানে কি? মানে তুই যেটা ডাইরেক্ট স্পিচ বলছিস, ঠিক আছে, যে সঞ্জয় আছে, সঞ্জয়ের সাথে অনেকদিন পর দেখা হলো, আমার কিরে ভাই ভালো আছিস? বললো হ্যাঁ ভালো আছি। পড়াশোনা ঠিকঠাক চলছে? বললো হ্যাঁ চলছে। এবার এই যে দেখ ডাইরেক্ট কথা বলছে, এগুলো হচ্ছে বস্তু ধ্বনি, ডাইরেক্ট কথা, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু নেই। আবার আমি যদি ঘুরিয়ে পেঁচিয়ে বলি, আমরা বলি না কথা কথায়, আরে আজকে একদম পুরো নীল নীল ড্রেস পরেছিস, কি ব্যাপার বলতো, ঠিক আছে। মানে এবার লাইনটা বলে দিচ্ছিস যে হ্যাঁ যেন দেখে মনে হচ্ছে পুরো নীলা নীল অম্বরে জব চাঁদ জব আয়ে, এরকম একটা ব্যাপার ফিলিংস লাগছে। বা কারোর নাম করে দিলি যেন এর মতো লাগছে। তাহলে দেখ এর মতো ওর মতো এগুলো তো অলংকার। তাহলে এ একটা ব্যাপার। আর রসধ্বনি মানে কি? যখন কথাগুলো একটু রসিয়ে রসিয়ে বলা হয়, মানে বলা হয় কিন্তু একটু দেখবি একটু খোঁটা মেরেও হয়, বা একটু ভালোভাবেও হয়। আহ যেমন হচ্ছে আমি একটা সিনেমা দেখেছিলাম, দেবের সেকেন্ড সিনেমা, সেটাতে পায়েল ছিল। তো সেই পায়েলকে দেব মানে এমন করে বলছে যে আচ্ছা এই ব্যাপার, তার মানে কি সামথিং সামথিং। এবার পায়েল বলবে না নাথিং নাথিং। হ্যাঁ, হ্যাঁ আমি নামটা বলতে চাইছি না, তাহলে সবাইকে সেটা বলা হবে তাই না, তো সেই জন্য নাম বললাম না। এবার হ্যাঁ সিনেমার নাম হলে এবার হ্যাঁ তাহলে সবাইকেই বলা হচ্ছে।
যাই হোক, সেটা নিয়ে এখন সেটা তর্ক বিতর্ক ব্যাপার নেই, কিন্তু দেখ ব্যাপারটা রয়েছে। এবার সেখানে মানে কি, দেখ ওটা কি মানে ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাটা এমন ভাবে বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কোথায় গিয়ে রসধ্বনির মধ্যে পড়ছে, ঠিক আছে, যেটা মানুষ, যেটার মধ্যে শুনতে ভালো লাগে সেই জিনিসটা। যাই হোক, তাহলে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটাও কিন্তু সব থেকে শ্রেষ্ঠ বলা হচ্ছে রসধ্বনিটা। এবং আনন্দবর্ধন সেজন্য কি বলছে, যে কাব্যাস আত্মা ধ্বনি, কাব্যের আত্মা কি ধ্বনি। মানে দেখ, এক একজন এক এক জায়গায় বলছে। মানে আজকে যদি আমরা চারটে বর্ণকে ভেঙে দিই, তাহলে কেউ বলবে, ব্রাহ্মণ বলবে এই ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ, ক্ষত্রিয় বলবে ক্ষত্রিয় শ্রেষ্ঠ, বৈশ্য বলবে বৈশ্য শ্রেষ্ঠ, শূদ্র বলবে শূদ্র শ্রেষ্ঠ। সেরকম হচ্ছে যে ধ্বনিতে সে মানে যে মানে তুই কাব্যশাস্ত্রের যে শাস্ত্রকারের কাছে যাবি, সম্প্রদায়ের কাছে যাবি, সেই সম্প্রদায় বলবে আমার সম্প্রদায় শ্রেষ্ঠ, এবং আমি মনে করি এটাই বেস্ট। সেটাই হচ্ছে আত্মা। সেই জন্য নিজের নিজের মতো দেখাচ্ছিল। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, যে দেখ আহ কি বললাম, ধ্বনি সম্প্রদায়, ঠিক আছে। ধ্বনিবাদ কাব্যতত্ত্বে এক যুগান্তকারী ধারণা, পরবর্তীকালে আচার্যের উপর গভীর প্রভাব, মানে গভীর একটা প্রভাব ফেলে, দাগ কেটে যায়। আচ্ছা, এটাতে খুব ইম্পর্টেন্ট একটা সম্প্রদায়, বলছে বক্রোক্তি সম্প্রদায়। তাহলে বক্রোক্তি সম্প্রদায় জিনিসটা কি, না আগে পড়ি জিনিসটা। দেখ, মূল ধারণা বলছে কাব্যের আসল সৌন্দর্য হচ্ছে বক্রোক্তি, অর্থাৎ বাক্য প্রয়োগের, এখানে কৌশল হতো, কৌশল নিয়ে হয়ে গেছে কোনো টাইপ করতে গিয়ে, তো কৌশল আর কি, হ্যাঁ, বাক প্রয়োগের কৌশল। এবং প্রধান যে আচার্য সে হচ্ছে কুমারিল ভট্ট, পরে ক্ষেমেন্দ্র, এবং তার লেখা হচ্ছে গ্রন্থ কি হচ্ছে বক্রোক্তি জীবিতম, ঠিক আছে। তাহলে যদি বলে যে বক্রোক্তি জীবিতম কার লেখা, তাহলে কিন্তু বলবো ক্ষেমেন্দ্র লেখা, ঠিক আছে। এবার এই সম্প্রদায়ের প্রবক্তা, ঠিক আছে, যিনি রয়েছে, আমি এইগুলোর নাম লিখেছি কিন্তু, হ্যাঁ? কিন্তু এদের মধ্যে প্রধান আচার্য হলে এদের মধ্যে প্রধান মানে প্রবক্তা এদের মধ্যে কেউই না, ঠিক আছে। কারণ আমি ক্লাসে বলে দেবো বলে এটা আমি আর আলাদা করে লিখি, ঠিক আছে। এটা বক্রোক্তি সম্প্রদায়ের যে প্রবক্তা বলিস, তাহলে কুন্তককে বলবি, হ্যাঁ, লিখে নিবি পরে, যখন নিজেরা লিখবি তখন লিখে নিবি কুন্তক, কয় হস্য দন্ত নয় তয় ক। তো তিনি যে ব্যাপারগুলো দেখ তত্ত্বগুলো, বলছি বক্রোক্তি সম্প্রদায় যেটা পড়াচ্ছি ওটা যদি প্রবক্তা জিজ্ঞেস করে, ঠিক আছে, তাহলে প্রবক্তা বলবি কুন্তক, ঠিক আছে। মানে মেন প্রবক্তা এখানে কুন্তক, ঠিক আছে। কুমারিল ভট্ট এগুলো রয়েছে প্রধান আচার্যের মধ্যে রয়েছে, কিন্তু যেমন হচ্ছে আগের সম্প্রদায়গুলো পড়লাম, যারা প্রধান আচার্য তারা হচ্ছে প্রধান প্রবক্তা, ঠিক আছে। যেমন হচ্ছে ধর বামন, এখানে রীতিরত্ন, এখানে প্রধান আচার্য হিসেবেও পাচ্ছি তাকে, আবার তাকে প্রধান আচার্য রূপেও পাচ্ছি। কিন্তু যখন বলবে বক্রোক্তি সম্প্রদায়, তখন বলবি কুন্তক হচ্ছে প্রধান প্রবক্তা, ঠিক আছে। আর আচার্যের মধ্যে এটা রয়েছে, এটাই হচ্ছে পার্থক্য আর কি। বেশ। তাহলে এবার দেখ, এই যে সম্প্রদায় আমরা দেখছি, তবে বক্রোক্তি সম্প্রদায়, বক্রোক্তি সম্প্রদায়ের কথার অর্থ হচ্ছে যে যখন কোনো কথাকে ঘুরিয়ে ফিরিয়ে নতুন ভাবে বলা হয়, মানে ব্যতিক্রমী ভাবে বলা যায়, ঠিক আছে, সেটাকেই হচ্ছে বলা হচ্ছে বক্রোক্তি সম্প্রদায়, মানে বক্র ভাবে। মানে আমরা বলি না যে কোনো কিছু ধর তোর কাছে এলো কেউ, তোকে বাঁকা হবে, তোকে কিছু একটা বলতে চাইছে, তো আমরা বলি না, সোজা সোজা বল না, তো ঘোর ঘোর প্যাচ কি আছে। তুই ধর বললি যে এই আজকে দেখেছিস, ক্লাসে গিয়েছিলাম, স্যারকে দেখলি? বললাম, হ্যাঁ দেখলাম। কোনো একটা স্যারের নাম বললি। আজকে অ্যাটিটিউডটা দেখলি? হ্যাঁ দেখলাম। আরে সোজা ভাই, সোজা সোজা বল, এটা কি বলতে চাইছিস? আমরা বলি তো এটা। তো এটা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিসকে বারবার বল। তো সেটা হচ্ছে বক্রোক্তি সম্প্রদায়ের মূল বিষয়। বেশ, তাহলে শব্দ বা অর্থের একটা অদ্ভুত নতুন বক্ররূপ প্রকাশই হচ্ছে কাব্যের মূল। বক্রতা বিভিন্ন স্তরে হতে পারে। এবার দেখ কিভাবে হতে পারে, যে বক্রতা ভাব বর্ণের দিক থেকে হতে পারে, একটা পদের দিক থেকে হতে পারে, একটা বাক্যর দিক থেকে বলতে পারি, অর্থ দিক থেকে বলতে পারি, ভাব বলতে পারি, বিষয় বলতে পারি। তাহলে বর্ণ মানে হচ্ছে, বুঝতে পারছিস নিজেরা, কোনো একটা বর্ণ বলে দিলাম এমন ভাবে, যেটা বর্ণের উচ্চারণ কেমন ভাবে করলাম সেটা শুনতে অন্যরকম হলো, বক্র বললাম, এটা পদ বলতে পারে, এগুলো নিজেরা বুঝতে পারবি, কোনো এমন কিছু ব্যাপার নেই। অর্থ মানে হচ্ছে যেমন ভাবে বলার ভঙ্গিমাটাতে অর্থ চেঞ্জ হয়ে যায়। হাব মানে ভাব মানে হচ্ছে হাব ভাব, চোখের এক্সপ্রেশন বলতে পারিস, মুখের মুখের একটা হাব ভাব যেটা, সেটাও দেখবি আমাদের মাঝে মাঝে বদলে যায়।
এবং যে বিষয় কেন্দ্রীভূত হচ্ছে সেটাকে নিয়েই এদিক ওদিক করা আর কি, সেটাই হচ্ছে মূল বিষয়। ক্ষেমেন্দ্রর উক্তি হচ্ছে বক্রোক্তি সর্ব কাব্যেষু বর্ততে, বলছে বক্রোক্তি ভাই সব কাব্যে রয়েছে, কোনো কাব্য নেই যে যেখানে বক্রোক্তি ভাব নেই, এটাই বলা হচ্ছে। তাহলে বক্রোক্তি হলো। এবার হচ্ছে রস সম্প্রদায়। রস সম্প্রদায়ের মধ্যে বলছে যে কাব্যের প্রাণ হলো রস, রসই কাব্যের চূড়ান্ত উদ্দেশ্য। এখান থেকে কোনো কিছু জিজ্ঞাসা না করলে একটা জিনিস জিজ্ঞাসা করেই করে, সেটা হচ্ছে প্রধান আচার্য, সেটা হচ্ছে ভরতমুনি। আমি ব্যাকেটের গ্রন্থগুলো লিখে রেখেছি, কারণ গ্রন্থ থেকে জিজ্ঞাসা করে নেয় যে তার লেখা গ্রন্থ কি। তো তিনি লিখেছেন নাট্যশাস্ত্র, এবং তারপরেও রয়েছে আচার্য প্রধান, রয়েছে অভিনব গুপ্তও আসে পরে। কিন্তু যদি প্রধান আচার্য বলে বা সম্প্রদায়, হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম, হুম, আচ্ছা কি ছিল কাব্যের রসের? হুম, বল। আচ্ছা, হ্যাঁ, এবার এবার প্রশ্নটা কিভাবে পড়েছে সেটা দেখতে হবে, কারোর মতানুসারে পড়েছে না ডাইরেক্ট পড়েছে সেটাও দেখতে হবে। ডাইরেক্ট করলেও সে মুখ্য রূপেই আমাকে দেখাতে হবে। আচ্ছা দেখ, ওটা দিলেও সে প্রধানটাকেই মেনে নিতে হবে। যাই হোক, আমি, তুই তো আইডিয়া, তোর, না নবরস তো সেই ব্যাপারটা আলাদা হয়ে গেল। হুম, হ্যাঁ ওর মনে নেই। এবার ধর কি বলতো, অনলাইন পরীক্ষা, তো অনলাইন পরীক্ষাগুলো প্রশ্ন ওই অত মনে রাখা সম্ভব নয়, ওই যে পাই টু পাই লাইন কি ছিল, তাই না? এবার আমি যে আজকে এটাই পড়াবো বলে ও ভালো করে ওটা দেখে রাখবো তো জানে না আমি কি পড়াবো না পড়াবো, তাই না? এবার অত মনে রাখা সম্ভব না। তো যাই হোক, এবার দেখ, যে নবরসের ব্যাপারটাও বললি, তো সেই নবরসের প্রসঙ্গেও একটু আসি। জানিস যে রসের নামগুলো জানিস, যে শৃঙ্গার রয়েছে, হাস্য রয়েছে, করুণ রয়েছে, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত। এই অদ্ভুত পর্যন্ত বললাম, একটা শান্ত রস আছে, এই শান্ত রসটা কিন্তু ভরতমুনি স্বীকার করে না, ঠিক আছে? মানে যদি বলা হয় যে ভরতমুনি অনুসারে রস কয় প্রকার, তাহলে 8 প্রকার পর্যন্ত, 9 প্রকার বললে হবে না। যাই হোক, রস সম্প্রদায় তোদের সিলেবাসে রয়েছে, নাট্যশাস্ত্র রয়েছে, তখন পড়িয়ে দেবো আমি। আচ্ছা, তাহলে প্রধান রসগুলো দেখ এখানে দেখানো হয়েছে এখানে, ঠিক আছে? সেই জন্য দেখ, শৃঙ্গার, বীর, করুণ, রৌদ্র, হাস্য, ভয়ানক, বীভৎস, এগুলো দেখিয়েছি। এখানে কিন্তু দেখ আমি লিখিনি এটা, সেই জন্য যে যেহেতু শান্ত রস তিনি স্বীকার করেন না, সেজন্য লিখি। আচ্ছা, অভিনব গুপ্ত এই বিষয়ে বলেন কি, যে রসস্বাদনম ব্রহ্মানন্দম রৌরর, মানে রসস্বাদ হচ্ছে ব্রহ্মানন্দের স্বদেশ, মানে ব্রহ্মের আনন্দ যেরকম, ব্রহ্ম প্রাপ্তির আনন্দ যেরকম, সেটা হচ্ছে রসের। তো এবার ব্রহ্মের আনন্দটা কি রকম, এবার সেটা তো মানে জীবিত অবস্থায় তুই বুঝতে পারবি না, তাও একটা উদাহরণ দিয়েছিলাম যে শীতকালীন ঘুম, ব্রহ্মের যে আনন্দ। তো আমি এই প্রসঙ্গে 2 মিনিট একটা জিনিস যাচ্ছি, এই মানে এটা রিলেটেডই আর কি জিনিসটা। আমি একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটার নাম হচ্ছে ফান্টুস বলে একটা সিনেমা ছিল। এবং সেখানে দুটো মানে তিনজন ক্যারেক্টার ছিল, যেখানে আহ, পরেশ রাওয়ালও ছিল, এবং দুজন আনকমন ছিল যাদের আমি নাম জানি না। তো তারা কি করেছিল যে মানে বাড়ি ভাড়া দিতে পারেনি, এবং মাঝে একটা চুরি কেসে ফেঁসে গিয়েছিল। মানে বাড়ি ভাড়াও দিতে পারতো না, চুরি কেসে ফেঁসে গেছিল। তার পেছনে পুলিশ পড়েছিল। এবার সেই জন্য সে মানে এদিক ওদিক পালিয়ে বেড়াতে চাইছিল। তো যখন তারা ওই 3 বন্ধু আর কি একটা গাড়ির মধ্য দিয়ে যাচ্ছিল, সামনে দেখছিল একটা দেওয়াল আছে। তো সে দেওয়ালে ভেবেছিল দেওয়ালে ধাক্কা খেয়ে যাবো, তাহলে তো মানে আমাদের অন্তিম সংস্কারের মতো অবস্থা হবে। তো বলেছিল ঠিক আছে, সেটাই বেটার যদি হয়। তো সেখানে তারা কি বলতো, যখনই সেখানে ধাক্কা মারে, মানে ধাক্কা লাগে না, সে মানে দেওয়ালের ভেতর দিয়ে চলে যায়, মানে সেটাকে পার করে যায়। কারণ সেটা দেখানো হয়েছিল যে সেটা হচ্ছে অলৌকিক একটা দেওয়াল, যেটা হচ্ছে আহ, অনেকদিন পর পর একবার খুলে একটা মুহূর্ত, শুভ মুহূর্তের জন্য। তো সেই শুভ মুহূর্তটি ছিল সেরকম। তো সেই দেওয়ালটাকে পুলিশ কর্পোরেশনের লোক অনেক ভাঙার চেষ্টা করেছিল, ঠিক আছে? তো কোনোভাবেই ভাঙতে পারছিল না, বোম চার্জ করছিল, ভাঙছে না।
তো তখন একটা ওই সাধু বাবাকে ডেকে আনা যায়, বা তান্ত্রিক টাইপের একজনকে ডেকে নিয়ে আসা যায়, এবং তাকে বলা হয় যে কিভাবে কি এটা সলিউশন বলুন। তখন বলছে দেখো ওইখানে ওই দিকের দেওয়ালে আছে অন্য একটা দুনিয়া। বলছে হ্যাঁ আছে তো, কি হবে, কিভাবে যাবো সেটা বলো। বলছে যদি তোমাকে যেতে হয় তাহলে তোমাকে মরতে হবে। ঠিক আছে, এরকম আর মানে সেই বলেছিল তান্ত্রিকটা। তখন সেই তান্ত্রিকটাকে জুতো পেটা করা হয় আর কি সেই পুলিশটার দ্বারা। তো কেন এই ঘটনাটা বললাম, কারণ হচ্ছে যে এই যে ব্রহ্মানন্দের যে ব্রহ্মের যে আনন্দ স্বরূপের যে মানে আনন্দটা, তার যে রসানুভূতি, সেটা ওইভাবে পাওয়া যায় না। ঠিক আছে, মানে মৃত্যুর পরই সেটা বোঝায়। যাই হোক, তাহলে আর বিশেষত্ব কি বলছে, যে রসবাদ কাব্যতত্ত্বের সবচেয়ে প্রভাবশালী এবং সর্বগ্রাহ্য প্রধান রূপে স্বীকৃত। তাহলে রসটা এখানে কিন্তু মূল দেখানো হয়েছে। বেশ, আরেকটা হয়েছে, দেখ আরেকটা রয়েছে, যেটা হচ্ছে প্রাচ্যের মধ্যে ঔচিত্য সম্প্রদায়। তাহলে ঔচিত্য সম্প্রদায় হচ্ছে যে কাব্যের সৌন্দর্য হচ্ছে ঔচিত্য, যা যথাস্থানে যথাযথ। এবং এর যে আচার্য জিজ্ঞেস করে ক্ষেমেন্দ্র, তো তার যে ঔচিত্য বিচার চর্চা একটা গ্রন্থ আছে, সেখানে কিন্তু তিনি এটার বিশদ ব্যাখ্যা করেছেন। এবার দেখ যে ঔচিত্য সম্প্রদায় মানে কি, মানে কাব্যে যেটা যেখানে থাকার কথা সেটা সেইভাবে থাকার নামই হচ্ছে ঔচিত্য। আমরা বলি না যে ঔচিত্য থাকা উচিত, মানে এটা উচিত, উচিত অর্থে যে এরকম, মানে যেটা ভাবে যেভাবে থাকা উচিত সে কাব্যটাকে সেটা মানে সেভাবে থাকবে। যেমন ধর একটা কাব্য তুই দেখছিস, কাব্যটাই দেখ, একটা কাব্যই তো, একটা কাব্য কিন্তু সিনেমা আকারে প্রকাশ পেতে পারে। যেমন হচ্ছে একটা কাব্যতে দেখানো হলো যে ভিলেন মারা গেল, তারপরে নায়ক নায়িকার বিবাহ হয়ে গেল, সেখানে সিনেমা সমাপ্তি হলো। তাহলে তুই সেটাই ভেবেছিলিস, তুই অন্য কিছু ভাবিসনি। তাহলে যেটা যেটা হওয়ার উচিত সেটাই সেই সিনেমার মধ্যে হয়েছে। কিন্তু শরৎচন্দ্রের কোনো কিছু দেখবি যেগুলো দেখানো হচ্ছে মিল মিল নাই, তাহলে সেটা ঔচিত্য সম্প্রদায়ের মধ্যে পড়ছে না, ঔচিত্য নেই হচ্ছে তার মধ্যে। তাহলে যেটা যেমন ভাবে ভাবনা চিন্তা, বা যে এই পথটা কেমন মানে কোন দিকে গড়াবে এবার ব্যাপারটা ম্যাটারটা, সেটা যদি সেইভাবেই গড়ায় মানে যেমন ভাবে উচিত, তাহলে সেটাই হচ্ছে ঔচিত্য। ঠিক আছে, তো তত্ত্ব কি বলছে দেখ, যে চরিত্র স্থান কাল ভাষা ভাব প্রত্যেকের সঙ্গে সামঞ্জস্য থাকা চাই, মানে একটার সঙ্গে একটা মিল থাকবে। যেমন হচ্ছে বৃদ্ধ চরিত্রে বাল্য আবরণ অনুচিত। ঠিক আছে, মানে হচ্ছে দেখ, মানে ধর তুই একটা ছোট বাচ্চাকে বুড়ো সাজিয়ে দিয়েছিস, সহজ কথা, দিয়ে সেখানে সে অভিনয় করছে, তাহলে সেটা ঔচিত্য সম্পাদন করছে না, সেটা উচিতই নয়। যে বুড়োকেই যখন বুড়ো সাজানো হবে, তখন সেটা হচ্ছে ঔচিত্য। বীর রসে অতিরিক্ত কোমলতা অনুচিত, এই সকলই হচ্ছে ঔচিত্য। তাহলে আমরা যখন বীর রস পড়বো, তখন বীরের একটা হবে, যুদ্ধ বিগ্রহ থাকবে, শৃঙ্গার রসে প্রেম থাকবে। শৃঙ্গার রসে যদি কমেডি ভরে দিস, হাস্যরস ভরে দিস, তাহলে সেটা ভালো লাগবে। তো সেটাই বলছে, সেটা হচ্ছে ক্ষেমেন্দ্র মতামত বলছে, তো ক্ষেমেন্দ্র বলছে ঔচিত্য সম্প্রদায় কিন্তু দেখুন এটা। এবং সেই জন্য বলা হচ্ছে ঔচিত্যম কাব্যস্য হৃদয়ম, কাব্যের হৃদয় হচ্ছে ঔচিত্য। মানে হৃদয়কে যখন আনন্দিত করে, যেটা চাইছি মানে যেটা হওয়া উচিত, সেই উচিত অনুযায়ী চলে, সেটাই হচ্ছে ঔচিত্য। ঠিক আছে, বেশ, পাশ্চাত্য সম্প্রদায়ে যাব, তার আগে দেখ প্রাচ্য মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচার অনুযায়ী যে 6টা সম্প্রদায় পেলাম। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে বলবি। সঞ্জয় থাকলে বলবি, কোনো অসুবিধা থাকলে। আচ্ছা, বেশ, তাহলে আগে এগিয়ে যাক, অসুবিধা থাকলে নিশ্চয়ই বলতিস এত। এরপরে কিন্তু ঔচিত্য সম্প্রদায় তো হয়ে গেল, এবারে যে পাশ্চাত্য সম্প্রদায়ের মধ্যে আমরা কিছু পড়ব। তো পাশ্চাত্য সম্প্রদায়ে বলা হচ্ছে যে অ্যারিস্টটল রয়েছে, লানজাইনাস রয়েছে, আর রয়েছে আমাদের ক্রোচ, এই তিনটে পড়লেই কিন্তু আমাদের যে কাব্যশাস্ত্র দুটোই মানে প্রাচ্য পাশ্চাত্য শেষ হবে। তাহলে দেখ,
বলছে অ্যারিস্টটল কি বলছে, অ্যারিস্টটল পাশ্চাত্য কাব্যশাস্ত্রের সর্বপ্রথম সর্বাধিক প্রভাবশালী আচার্য। তাঁর রচিত পোয়েটিক্স গ্রন্থটি কাব্যশাস্ত্রের ভিত্তি গ্রন্থ বলে গণ্য। এইখান থেকে প্রশ্ন আসে যে পোয়েটিক্স গ্রন্থটি কার রচনা, বা হচ্ছে অ্যারিস্টটল রচিত গ্রন্থের নাম কি, অপশন দিয়ে দেবে। তার মধ্যে যদি পোয়েটিক্স থাকে তাহলে অ্যান্সারটা করতে হবে। এখানে এরকম ভাবে খুব উপর উপর প্রশ্ন আসে। বলছে এই গ্রন্থে তিনি কাব্যের মূল কি করেছেন, যে ধারণা উপস্থাপন করেছেন কি, যেমন হচ্ছে অনুকরণ কোনো কিছু। কাব্য হলো, বলছে কাব্য হচ্ছে জীবনের অনুকরণ, মানে কাব্য দেখে আমরা সেটা করতে শিখি, সেই রকম দিকে আমরা ধাবিত হয়, তাহলে তো সেটা অনুসরণ হলো না, অনুকরণই অনেকটা হয়ে গেল। আর কি বলছে, যে এটা হচ্ছে এমন একটা জিনিস যে করুণ, রৌদ্র ইত্যাদি আবেগের মধ্য দিয়ে হৃদয়ের পরিশুদ্ধি ঘটে। হ্যাঁ বল। হ্যাঁ মানে তুই কপি পেস্ট করছিস, ঠিক আছে, মানে আমি তো বললাম যে তার পথটাকে অবলম্বন, মানে তুই বলতে চাইছিস যে ধর আমি বলছি যে আমি একজন যদি প্রফেসর হয়, তাহলে তুইও প্রফেসর হতে চাইছিস, মানে তুইও চাইছিস যে আমিও একটা কলেজে পড়াবো, তো তুই পড়াতে চাইছিস, কিন্তু তুই কপি টু পেস্ট, মানে আমি যেভাবে বলার ধরন বল, আমি যেভাবে পড়াচ্ছি বল, সেইভাবে তুই ওটাগুলোকে কপি পেস্ট করছিস, তাহলে সেটা হলো অনুকরণ হয়ে গেল। কিন্তু অনুসরণ হলো তুই একই পথে যাচ্ছিস, তার আদর্শটাকে মেনে চলছিস, ঠিক আছে, সেটাই হচ্ছে অনুসরণ। বেশ, তাহলে এই যে দেখ, বলছে করুণ, রৌদ্র ইত্যাদি আবেগের মধ্য দিয়ে হৃদয়ের পরিশুদ্ধি ঘটে। আমরা যখন রামায়ণ দেখি বা পড়ি, আমরা সিরিয়ালে দেখেছি বা আমরা পড়েছি, তখন আমরা একটা জিনিস মনে রেখেছি, যে রাবণের মতো ক্যারেক্টার হওয়া উচিত নয়, রামের মতো হওয়া উচিত। তাহলে এটাও একটা কাব্য শেখায় তোকে, একটা আবেগের জায়গা তৈরি করে। এবং কাব্যের 6টা অঙ্গ রয়েছে বলছে, যেটা বলছে একটা হচ্ছে প্লট, মানে হচ্ছে বস্তু, চরিত্র, বিচার, বাক্য, গান বা সুর, দৃশ্য বা অভিনয়। তাহলে একটা কাব্যের মধ্যে এই জিনিসগুলো থাকবে, কোনো একটা বস্তু থাকবে, সেখানে চরিত্র, রাম আদি চরিত্র থাকবে, সেখানে একটা বিচার ধারা থাকবে, যে তারা শান্তির পথে চলতে যায়, না তারা কঠোরতার প্রতি চলতে যায়, যুদ্ধ বিগ্রহের প্রতি চলতে যায়, কিছু একটা টপিক থাকবেই। তার মধ্যে কিছু বাক্য থাকবে, কথাবার্তা থাকবে, গান সুর থাকবে, বিলাপ জানিস, এগুলো থাকেই। আর দৃশ্য বা অভিনয়, অভিনয় তো থাকছেই সেখানে, আর দৃশ্য একটা চিত্রপট সেখানে থাকছে, এই ব্যাপারগুলো থাকবে। অ্যারিস্টটল কি মনে করছেন, নাট্যের মধ্যে বস্তুই হচ্ছে প্রধান, প্লট বা গল্পকে তিনি আরম্ভ, পরিপাক বা উলটফের, পরিণতি ইত্যাদি ধাপে ধাপে বিভক্ত করেছেন। তাহলে এখানে এমন কিছুই নেই বোঝার, ঠিক আছে, এখানে মূলত অ্যারিস্টটলের যে ভাবধারা, অঙ্গগুলো মনে রাখবি শুধুমাত্র এখান থেকে। আর মনে রাখবি যে তার রচিত গ্রন্থের নাম, ঠিক আছে, এগুলোই দেবে খুঁজে। এবং লাইন জাইনাস থেকেও তার গ্রন্থটাই মেনলি দেয়, সেটা হচ্ছে অন দ্য সাবলাইন, ঠিক আছে, অন দ্য সাবলাইন কার রচনা, সম্ভবত লাইন জাইনাস। এখানে তিনি কাব্যের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে উত্তঙ্গতাকে দেখিয়েছেন, যা পাঠকের মনকে উচ্চ স্তরে উন্নীত করে, বিস্ময় করে, আনন্দ, হর্ষ ইত্যাদি উৎপন্ন করে। তাহলে উত্তঙ্গতার মানে কি, উত্তঙ্গতারই বলছে যে ভাগগুলো দেখানো হয়েছে, তাহলে বুঝতে পারবি উত্তঙ্গতা জিনিসটা কি। তাহলে 5টা উৎস রয়েছে, বলছে উদাত্ত মানসিকতা বা হচ্ছে মহানুভবতা। মানে আমরা বলি না যে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি যে এই এই লোকটা না, মানে সাচ্চা লোক একদম, মানে যেটা বলে একদম মুখের উপর বলে, উদাত্ত, মানে বলি না, উদাত্ত কণ্ঠে বলছি, মানে সাফ কণ্ঠে বলছি, এখানে জোরে কণ্ঠে এরকম ঠিক নয় এখানে। উদাত্ত মানে হচ্ছে উপর স্বর ব্যবহার করা, কিন্তু মানে সাফ সুতরা বলা আর কি। গভীর বা তীব্র অনুভূতি, তাহলে গভীর ও তীব্র অনুভূতি এখানে থাকে। উচ্চ মানের চিন্তা ভাবনার বৈশিষ্ট্য, এবং শব্দের সৌন্দর্য ও শক্তি। তাহলে উচ্চমানের যে চিন্তা ভাবনা, ভাবনার বৈশিষ্ট্য, তাহলে দেখবি যে এখন উচ্চমানটা কমে গিয়েছে, চিন্তাশীল যেটা সেটা কমে গিয়েছে। এমন এমন মানে কিছু দেখবি যে আহ, মানে ওয়েব সিরিজ ওর থেকে অনেক ভালো হয় সিনেমার থেকেও এখন, বা সিরিয়াল গুলো যেগুলো দেখানো হয় মানে একদম ট্রল হয় প্রচুর, তারা হচ্ছে চিন্তা ভাবনা উচ্চমানের থাকে না, যেটা হওয়া উচিত। শব্দের সৌন্দর্য বা শক্তি, তাহলে একটা শব্দ যেটা বলছি সে বলার ভঙ্গিমাটা ঠিকঠাক থাকা উচিত,
রচনার গাম্ভীর্য বা দৃঢ়তা, যে রচনাটা লিখছে মানে স্ক্রিপ্ট লিখছে, সব থেকে বড় কথা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। যে আগে তুই দেখ না, আগেকার গানগুলো আমাদেরকে কত দোলা দিত, তার শব্দগুলোর মধ্যে একটা জোর আছে মনের কথা। আর এখনকার মধ্যে দেখবি সেই ব্যাপারটা নেই। বা এখনকার কটা, তুই আজকে দেখ এখনকার কটা সিনেমা বেরোচ্ছে সেটা ভালো, যেটা আমাদের কাছে মনোরঞ্জনকারী। আমরা ইউটিউবে কি হয়, যারা সময় থাকে না তারা রিলস দেখে পার করে দিই, কিন্তু ভালো সিনেমা দেখতে পায় না। তার থেকে বরঞ্চ সাউথ ইন্ডিয়ান মুভি ভালো হয় বর্তমানে। তো এই যে বিষয়, তো সেই রচনার যেটা ভাব গাম্ভীর্য থাকতে হবে। তার মতে কাব্য শুধু অনুকরণ নয়, বরং ভাবের শক্তিতে পাঠকের মনকে উচ্চে তুলতে পারে। মানে অনুকরণ দেখ, এখানে কোথাও গিয়ে একটা রবি কিনাকে গিয়ে দিয়ে হার্ট করছে, মানে রবি কিনাকে কি করতো, একজন পরিচালক, তিনি বিভিন্ন হিন্দি মুভিগুলোকে মানে বাংলাতে ডাব করতো। তো বলছে সেটাও উচিত নয়। সেটা কি করছে, যে পাঠকের মনকে আমাদের কি করতে হবে, যে উচ্চে মানে তুলতে হবে। সেটার জন্য যদি উচ্চে তুলতে হয়, তাহলে সেখানে অনুকরণ নয়, অনুসরণ করতে বলছে। তাই কাব্যের প্রকৃত শক্তি তার উদ্বেলন ক্ষমতাই রয়েছে, মানে নিজের কাজ করা, সৃজনশীলতা নিজের, সেটাই হচ্ছে মেন। মূল কথা হলো, তার কাব্যের উৎকৃষ্টতা সাবলাইনের তত্ত্ব দেন, যা অনুভূতি বা ভাষার মহত্বের মিলনে জন্মায়। তাহলে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে যা আছে এই লাইনগুলোই ভালো করে পড়বি। কিভাবে প্রশ্ন দেবে আমি নিজেও, মানে আমি একটা তো উপর উপর বললাম যে অন দ্য সাবলাইন একটা গ্রন্থ, কিন্তু বললো যে অল অন দ্য সাবলাইন এই গ্রন্থে কিসের বহিঃপ্রকাশ হয়েছে, এই এই অপশনগুলোর মধ্যে কিছু একটা দিতে পারে, ঠিক আছে। তো সেই রকম ভাবেও আমি মানে প্রশ্ন প্র্যাকটিস করাও। আর লাস্ট দেখ ক্রোচে, বলছে ক্রোচে আধুনিক পাশ্চাত্য কাব্যতত্ত্বের গুরুত্বপূর্ণ দার্শনিক। তার প্রধান মতবাদ, এখানে মতবাদ দেখানো হয়েছে, ঠিক আছে, মানে যেগুলো যা যা সিলেবাসে রয়েছে সেই অনুযায়ী পড়াতে। তাহলে এই যে ক্রোচে রয়েছে, তার প্রসঙ্গে তাও একটু ছোট করে বলে দিই, এখানে লেখা নেই। সেটা হচ্ছে তিনি, এটা লিখে রাখবি আলাদা করে, ঠিক আছে, আমার মনে পড়লো যেটা বলা উচিত, যে তার যে জন্ম, জন্ম অনেক সময় দিয়ে দেয়, তখন বলবি 1866 মানে খ্রিস্টাব্দে ইতালির নেপলস নামক একটা স্থান আছে, সেখানে তার জন্ম হয়। এবং তার গ্রন্থটাও লিখে রাখবি, ঠিক আছে, গ্রন্থটাও এখানে লেখা হয়নি আমার, সেটা হচ্ছে ইস্তেটিকা, ঠিক আছে, দীর্ঘই দন্তে শয়ে টয়ে একার টয় হস্যি কয়াকার, লিখে রাখবি, ঠিক আছে, যখন এটা শুনবি পরে, ইস্টেটিকা। এবং সেটা 1901 সালে প্রকাশিত হতে দেখি আমরা। তারপরে ধর ওই 1912 সালে, মানে তিনি যে গ্রন্থটা লিখেছেন এই যে এস্থেটিকা, এটার জন্য তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্বর্ণ পদকও পান, ঠিক আছে। তো এইটুকু যে টপিকটা বললাম, এটুকু একটু অ্যাড করে নিবি পরে, ঠিক আছে। তাহলে কি বললাম, যে তার জন্ম 1866 খ্রিস্টাব্দে ইতালির নেপলস নামক স্থানে, তার গ্রন্থ হচ্ছে ইস্টেটিকা, আর হচ্ছে সেটা হচ্ছে প্রকাশিত হচ্ছে 1901 সালে। আর 1912 খ্রিস্টাব্দে ক্রোচে তার কি হচ্ছে, সেটার জন্যই, লেখার জন্য। তাহলে 1 সালে প্রকাশিত হয়, আর 12 সালে কি হয়, বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কৃত হয় স্বর্ণপদক পান। কোন বিশ্ববিদ্যালয় না, কলম্বিয়া। আচ্ছা, তিনি বলেন কি, তিনিও একই রকমই ধারণায় বিশ্বাসী, বলছে কাব্য অনুকরণ নয়, কাব্য হলো কবির অন্তরের অনুভূতির প্রত্যক্ষ প্রকাশ। তার মতে বলছে কাব্য কোনো বস্তুর কপি নয়, কপি মানে হচ্ছে কি, নকল নয় আর কি। কাব্য যুক্তি দিয়ে তৈরি হয় না, মানে কাব্য কোনো তুই তো নিজের ভাবধারার উপর তৈরি, মানে কোনো যুক্তি তর্ক দিয়ে কিন্তু কাব্য রচনা হয় না। কাব্য মনে হচ্ছে অন্তঃপ্রেরণা, মন থেকে আসে যেটা, ঠিক আছে, তার ভাষায় প্রকাশ, ঠিক আছে, এক্সপ্রেশন যেটা। তিনি আরো বলেন, শাস্ত্রীয় নিয়ম, অলংকার রস ইত্যাদি গৌণ কবির হৃদয় স্বচ্ছ আন্তরিক অভিব্যক্তি কাব্যের প্রতীক। যাই হোক, মূল কথা হচ্ছে ক্রোচে কাব্যকে অনুভূতির প্রকাশ বলে ব্যাখ্যা করেছেন। এটাই ইনস্টিটিউশন এক্সপ্রেশন তত্ত্ব, ঠিক আছে। তার তত্ত্বটা জিজ্ঞেস করে যে এই ইনস্টিটিউশন এক্সপ্রেশন কার তত্ত্ব, তখন বলবি ক্রোচ, ঠিক আছে। তাহলে দেখ আমাদের মোটামুটি যে কাব্যশাস্ত্র সেটা শেষ হলো। সামান্য পরিচয়, সামান্য পরিচয়ের মধ্যে সিলেবাসে রয়েছে এরকমই ধর সামান্য পরিচয় যেগুলো রয়েছে, আমি শুক্রবারই রাখার চেষ্টা করব, যেগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। কিন্তু মানে যেহেতু ধর আমি সেই জন্য একঘেয়েমি পড়াচ্ছি না, যে শুধু সন্ধি করাবো সন্ধি করাবো, তাহলে শেষ হবে না, অন্যগুলো আর পড়তেও ভালো লাগবে না। তো ঠিক আছে, এবার দেখ কোনো প্রশ্ন থাকলে করতে পারিস সেখান থেকে, নাহলে এটুকুই আছে, থাক।
না আর নেই তো, আমি তো পিডিএফ দেখ বললাম তো যে শেষ হলো, এবার কোনো প্রশ্ন থাকলে বললাম যে করতে পারিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পুষ্পা বলবি যদি থাকিস আর কি ক্লাস। আচ্ছা, পুষ্প পুষ্প কি ক্লাসে নেই নাকি? হ্যাঁ, বল বল। হ্যাঁ, ডিসেম্বরে বলে, কিন্তু এবার তো জানুয়ারিতে হবে, হ্যাঁ তারপরে জুলাই, আবার জুনের শেষ দিক করে নাহলে জুলাই। তুই তো এটা ফিল আপ করিস নি মনে হয় নাকি? ঠিক আছে, মানে সময় পাচ্ছিস তো, তো তো শেষ হয়ে যাবে ভালোভাবে। ওটা ঠিক আছে। এবং এখন ধর মোটামুটি পড়াচ্ছি, যদি শেষ দিকে সময় পাই, মানে আমি এখনকার কথা বলছি না, জুলাইয়ের কথাটাই বলছি, তাহলে 1-1.5 মাস যদি সময় হাতে থাকে, তাহলে ফার্স্ট পেপারটা একটু আমি বলে দেবো, ঠিক আছে? মানে কোনগুলো বেশি গুরুত্ব দিবি, কোনগুলো পড়বি। হ্যাঁ, জেনারেল পেপারটাও বলে দেবো। কেন, ওটাতেও নাম্বার তো ক্যারি করতে হবে, নাহলে তো একটাতে হবে না। এবার দেখ, প্রথম প্রথম যতটাই খাট, 75, 78, 79 এরকম আসবে, তার বেশি আসে না। এবার তার জন্য মানে অনেক অধ্যয়ন করতে হয়, তারপর বেশি নাম্বার আসে। এবার ধর যদি 80ও ধরি ন্যাচারাল ভাবে, জেনারেল কাট অফ মোটামুটি ধর 97, 98 জেনারেল কাট অফ থাকে। তো সেখানে ধর ওইখান থেকেও তো 20-22টা করতেই হবে, রাখতেই হবে 50টার মধ্যে। তো সেই জন্য একটু বলে দেবো যে কোনগুলো বেশি পড়বি আর কি, ঠিক আছে? বেশ, তাহলে আজকে এটুকুই থাকলো। আবার ধর ক্লাস হবে সোমবার, ঠিক আছে? একই টাইম থাকবে। আর যদি আমি একবার জয়ন্তকে জিজ্ঞেস করে নেবো, জিজ্ঞাসা করে নেবো, যদি একটু আগে করা সম্ভব হয় তাহলে 9টা থেকে করে দেবো টাইমটা, ঠিক আছে? মানে শীতকাল তো, আশা করি যে খাওয়া দাওয়া নিশ্চয়ই আগে হয়ে যাবে সবারই। আমি একটু জিজ্ঞেস করে তাহলে আমি সেটা এভাবে রাখবো। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকলো। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করিস, উত্তর দিয়ে দেবো।